ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে সোজা চলে এসেছি কলতলায়। কারণ সকাল সকাল উঠে না আজ আগে মুখ ধুইনি, আজ আগে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। এখন এলাম কলতলায় মুখ ধুতে, কারণ মুখটা তো ধুতে হবে, তাই না বলো? আর সকাল সকাল কলের জলটা না বেশ গরম বেরিয়েছে। আসলে কি বলো তো, সকালবেলায় বাবু উঠে আগে ঠান্ডা জলগুলো সব নিয়ে নারকেল গাছের গোড়ায় আর গাছের গোড়ায় টোড়ায় দিয়ে দিয়েছে। আর এখন যে জলটা বেরোচ্ছে সেটা কিন্তু বেশ গরম বেরোচ্ছে, তাই জলটা মুখে চোখে দিতে বেশ ভালোই লাগছে। আর এখনো পর্যন্ত কিন্তু মা বা মেয়ে কেউই ঘুম থেকে ওঠেনি। আমি উঠেছিলাম, তারপর বাবু উঠেছে। বাবু উঠে বাবুর কাজকর্ম করছে, আর আমি উঠে আমার কাজকর্ম সব সেরে নিলাম। আর দেখো ওই কলগেটটা শেষ হয়ে গেছে। মেয়ে কাল এই কলগেটটা নিয়ে এসেছিল 10 টাকা দিয়ে। আসলে এই দোকানে বড় কলগেট পাওয়া যায় না, আর সাধারণত আমি তো সাদা কলগেট দিয়ে মাজি, এই কলগেটটা লাল, আমার তেমন একটা ভালো লাগে না। আসলে সাদাটা দিয়ে মাজলে না বেশ পরিষ্কার হয়, সে কারণে। কিন্তু কি করব, যেহেতু নেই দোকানে, এটা দিয়েই কাজ চালাতে হবে, তো এই কলগেটটা দিয়ে দাঁত ব্রাশ করছি। তো এখানে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে দাঁত ব্রাশ করতে করতে ওই পেছন দিকটা একটু তাকিয়ে দেখি, কারণ সারাদিন কাজের ফাঁকে না ওই পেছন দিকটায় দেখা হয় না। আর চারিদিকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণ কুয়াশা পড়েছে। রাস্তার চারদিকে বেরোলে পরে বোঝা যায়, বাড়িতে তেমন একটা বোঝা যায় না। বাড়ির চারধারে গাছগাছালি আছে তো, সে কারণেই কিন্তু তেমন একটা বোঝা যায় না কুয়াশাটা। কিন্তু বাড়ির চারধারে দেখলে পরে বোঝা যায় কি পরিমাণ কুয়াশা পড়েছে। দেখো এখান থেকে এখানে, তাই কিন্তু চারিদিক দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো ঢেকে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওই পেছন দিকটা দেখলাম, দেখি বেশ জঙ্গল হয়ে আছে। তো ভাবছিলাম জঙ্গলটা পরিষ্কার করব, ঠান্ডার কারণে আর পরিষ্কার করা হয়ে উঠছে না। তারপর ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সকলেই ঘুম থেকে উঠে গেছে। এখন চাটা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে সকলে মিলে চাটা খেয়ে নিয়েছি। আর এরই মাঝখানে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। তারপর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, আমি কিন্তু ভাত বসাতে চলে এসেছি উনুনের ধারে। কারণ কি বলতো, গ্যাস আছে, তবুও যেহেতু খড়ি আছে, ঠান্ডার দিন উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে, তাই কিন্তু উনুনেই রান্নাটা চাপিয়েছি, মানে ভাতটা আর কি বসিয়েছি। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 7টা, আর সকাল 7টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। আমি এদিকে ভাত বসিয়েছি, আর মা আর মেয়ে গেছিল একটুখানি মোড়ে। আসলে কি বলতো, কি রান্না করব তেমন কিছু ছিল না, তাই মা আর মেয়ে গেছিল একটুখানি মাছ নিয়ে এলো, সঙ্গে একটু আলু বেগুন নিয়ে এসেছে। এগুলো দিয়ে আজকে রান্নাবান্নাটা হবে। তো মা এসে বলল যে এখন আর মানে তরকারিটা বাইরে রান্না করতে হবে না, তরকারিটা ঘরেই রান্না কর। তাই কিন্তু আমি আবারও ঘরে চলে এসেছি, আর এসে দেখো আলু আর পেঁপে ভাজি বসিয়ে দিয়েছি। আলু পেঁপে ভাজি করছি, আর যে মাছটা নিয়ে এসেছিল সেই মাছের ঝোল হবে। আজ মেনুতে আর তেমন কিছু নেই। আর আজকে জানো তো এই ভেটকি মাছটা এনেছে। আসলে মোড়ে না তেমন একটা মাছ ওঠেনি, মাছ আনতে গেলে বাজারে যেতে হবে। তো বাজারে যাওয়ার মতো লোক নেই বলে ওরা মোড়ের থেকে যে মাছ পেয়েছে সেই মাছই নিয়ে এসেছে। তবে মাছটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, আর মাছের পিসগুলো ছোট ছোট করে নিয়ে এসেছে। আসলে ভেটকি মাছ তো খুব তৈলাক্ত মাছ, তেমন একটা কেউ খেতে ভালোবাসে না, সে কারণেই ছোট ছোট পিস করে নিয়ে এসেছে। তো মাছগুলো আগে ভেজে নিয়েছি, তারপর দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিয়েছি আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা করব। আর মশলার মধ্যে দিয়েছি একটুখানি পেঁয়াজ, কারণ যেহেতু এটা ভেটকি মাছ একটু গন্ধ করবে, তাই একটু পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়েছি। আর কি বলতো, শুকনো লঙ্কাটাই বেটেছি, কাঁচা লঙ্কা ছিল না যেহেতু, তাই। তো তারপর ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা জাল হয়ে গিয়ে দিয়ে দিয়েছিলাম মাছ, তারপর ধনেপাতা ছড়িয়ে দিয়ে এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর যেহেতু শুধু তরকারি আর ভাজা,
তাই তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনো করলাম না, একটুখানি ঝোলঝোলই রাখলাম, না হলে খাওয়া যাবে না, সে কারণে একটু ঝোলঝোলে নামিয়ে নিয়েছি। তো রান্নাবান্না সব কমপ্লিট করে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু হাঁড়ি বর্তন সব বাইরে বের করে নিয়েছি, আর গ্যাসের উনুনের চুলোগুলো বের করে নিয়েছি। যেহেতু মাছ রান্না করেছি সে কারণে আর উনুনের চুলোগুলো কিন্তু রাখলাম না, ওগুলো বের করে নিয়েছি। তারপর একটুখানি সার্ফ দিয়ে সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ মাছ রান্না করার পর না এভাবে সার্ফ টাপ দিয়ে গ্যাসটা না মুছলে ভালো লাগে না, কারণ সন্ধেবেলায় চাটা খাওয়া হয় আর চার সরঞ্জামগুলো সাধারণত নিরামিষই থাকে, সে কারণেই কিন্তু রান্নাবান্নার পর এই গ্যাসটা এভাবে মুছি। তবে মাছ যদি রান্না না হয় তাহলে কিন্তু আমি গ্যাসের উনুনগুলো আর বাইরে বের করি না, তখন ঘরের মধ্যেই ধুয়ে রেখে দিই। আর যদি মাছ টাছ বা অন্য কিছু রান্না হয় তাহলে কিন্তু ওগুলোকে বের করে সুন্দর করে মেজে নিই। তো ওগুলোকে বের করে গ্যাসটা সুন্দর করে মেজে নিলাম, তারপর কিন্তু গ্যাসের টেবিলটাকেও মুছে নিলাম। মুছে টুছে নিয়ে এবার গ্যাসের ট্যাঙ্কিটা দেখি একটুখানি কেমন হয়ে আছে, ভাবছি যে এরকম থাকলে রান্নাঘরটা কেমন বাজে লাগে, তাই গ্যাসের ট্যাঙ্কিটাও কিন্তু সার্ফের জল দিয়ে একটুখানি মুছে নিলাম। তো যেহেতু গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি, কারণ রান্নাবান্নার পর না রান্নাঘরটা না মুছলে একদমই ভালো লাগে না, অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয়। তাই কিন্তু এখন ওই সার্ফের জলটা দিয়ে সুন্দর করে ঘরটাও মুছে নিচ্ছি। আর ঘরটা যেহেতু আমাদের রাপ ঢালাই না, সুন্দর করে মোছা যায় না জানো তো, উল্টে আসে, আর তবুও মুছতে হয়, কিছু করার নেই। তবে বেশি করে জল দিয়ে মুছলে শুকোয় না বলে একটু কিন্তু শুকনো শুকনো করেই আমি ঘরটাকে মুছে নিচ্ছি, তাহলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর না হলে জল জমে জমে থেকে শুকোতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক ঘর ঠর মোছা সব কমপ্লিট করে নিয়েছি, আর বালতিটাও মেজে নিয়েছি। এই বালতিটা দিয়েই তো সাধারণত ঘরটা মুছেছি, তো ভাবছি বালতিটা মেজে দিয়ে সুন্দর করে উপর করে রেখে দিই, আর বিকেলে যখন জল আসবে তখন এক বালতি জল ভরে রেখে দেবো। তাই কিন্তু বালতিটাতে এখন আর আমি কলের জল ভরলাম না, বালতিটা সুন্দর করে ধুয়ে উপর করে রেখে দিলাম। তারপর এই যে হাঁড়ি বর্তনগুলো সব বের করেছি সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর দেখো আমি সঙ্গে শিলনোড়া তারপর হচ্ছে বটি সব বের করে নিয়েছি। আসলে কয়েকদিন থেকে বটিটা মাজা হয় না, পেঁয়াজ টিয়াজ কাটা হয়, দেখি কেমন হয়ে গেছে, তাই বটিটাও বের করে নিয়েছি। আর শিলনোড়াটাই মশলা টশলা বেটেছি, ঘরের মধ্যে ধুলে পরেও ভালো হবে না, ভাবছি যে না বাইরে বের করে সুন্দর করে মেজে নিই, কারণ হাঁড়ি কড়াইটা তো আমাকে মাজতেই হবে, কড়াইটা তো প্রতিদিনই মাজি। আর গ্যাসে যদি ভাতটা করি তাহলে হাঁড়িটা আর মাজি না, পরের দিন মাজি। কিন্তু যেহেতু ভাতটা উনুনে করেছি তাই ভাতটা কিন্তু আমি গামলাতে ঢেলে নিয়ে তারপর হাঁড়িটাকে মাজতে নিয়ে চলে এসেছি, কারণ কালির হাঁড়ি রাখতে না একদমই ভালো লাগে না। কালি দিয়ে রান্না করলে প্রতিদিন রান্না করে কিন্তু এভাবে আমি প্রতিদিনই হাঁড়ি কড়াই সব মেজে রেখে দিই। আর এই হাঁড়িটা আমাদের সাধারণত কালিতেই ইউজ হয়, এমনিতে ইউজ হয় না, এমনিতে অন্যান্য হাঁড়িগুলো ইউজ করি। আর পুরো কালি যেহেতু তুলি না তাই তেমন একটা কষ্ট হবে না, সাইডের কালিগুলো শুধু তুলবো, সে কারণেই কিন্তু বাইরে বের করে নিয়েছি। আর ওগুলোকে আগে মেজে নিয়ে উনুন টুনুনগুলোকে ধুয়ে উপর করে রেখে দিলাম, তাহলে আমার কড়াই হাঁড়িটা মাজতে বেশ সুবিধা হবে। আর এমনিতেও তো হাঁড়িটাতে কালি আছে, না হলে ওই বাসনগুলোতে না কালি লেগে আবার একাকার হয়ে যাবে, সে কারণেই কিন্তু ওই গ্যাসের উনুনের জিনিসগুলো আর কি আগে মেজে টেজে ধুয়ে একদম উপর করে রেখে দিলাম। এখন কড়াইটা মাজছি, কড়াইটা মেজে ধুয়ে উপর করে রেখে বটিটা মেজে শিলনোড়াটা মেজে তারপর কিন্তু শেষে আমি হাঁড়িটা মাজবো, কারণ যেহেতু হাঁড়িটা কালির তাই। তো এরই মাঝখানে আমি হাঁড়ি কড়াই মাজা টাজা সব কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে এই যে কম্বলটা আর হচ্ছে লেপটা যে রোদ্দুরে মেলে দিয়েছিলাম সকালবেলায় সেগুলো নিতে চলে এসেছি, কারণ বেলা অনেকটাই গড়িয়ে গেছে। তো ওগুলোকে নিয়ে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপর এই যে এই খড়িগুলো এভাবেই পড়েছিল ওই দিকটায়, তো মাকে বললাম এভাবেই পড়ে থাকবে, এমনিতে তো খড়িতে রান্না টান্না হচ্ছে, তো এগুলোকেই মানে একটুখানি ফালা করে দিলে পরে বেশ চলে যাবে, আর না হলে এভাবেই থাকবে, কারণ মায়ের শরীর তো অসুস্থ, মা তো আর এগুলো করতে পারবে না। সে কারণে আমি কিন্তু মাকে বললাম মা আমাদের যেহেতু কুড়োল নেই, একটা কুড়োল কোথার থেকে এনে দাও, আমি এগুলোকে চিড়ে দিই। তাই মা দেখো পাশের বাড়ি কাকিমার থেকে কুড়োলটা নিয়ে এসেছে, আর এখন কিন্তু আমি খড়িগুলো ফাটাচ্ছি। আর জানো তো এমনিতে সাধারণত এগুলো করার আমার অভ্যেস নেই, তবে কি বলো তো সংসারটা যেহেতু আমার নিজের, তাই সমস্ত কাজ নিজেই করার চেষ্টা করি, কারণ নিজের সংসারে সমস্ত কিছু নিজেকেই গুছিয়ে নিতে হবে, তাই না বলো? যাই করি না কেন সংসারের কাজেই লাগবে। ওই যে কথায় আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই আমাদের মেয়েদেরকে হাল ধরতে হয় সংসার বাঁচাতে গেলে, আর সংসারের ভালোর জন্য এসব কিছু তো অবশ্যই করতে হবে, তাই না? সে কারণেই কিন্তু আমি দেখো খড়িগুলো ফাটাচ্ছি। তো মা বলছিল ওভাবে না ফাটিয়ে একটু করে কায়দা করে দে, দেখবি পরিশ্রম কম হবে। কিন্তু কি বলতো আমরা তো আর পেশাদার মানে খড়ি ফাটানো জানি না, সে কারণে আমাদের একটু অসুবিধেই হচ্ছে। তবুও কিন্তু অনেক কষ্টে মষ্টে আমি কিন্তু সবগুলো খড়ি প্রায় ফাটিয়ে নিয়েছি, শুধুমাত্র ওই ছোট টুকরোটা ছাড়া, কারণ ছোট টুকরোটা শুকিয়ে গেছে, তো পুরো শুকিয়ে গিয়ে একদম মানে আষ্টে পিষ্টে ধরে
আছে, কুড়ুল দিয়ে মানে কুপিয়েও কিন্তু আমি এটাকে আলাদা করতে পারছিলাম না। তো ওটাকে রেখে দিয়েছিলাম। মা বলেছিল যে ওটাকে আর করতে হবে না, যেগুলো করেছি সেগুলোই হয়ে যাবে, এগুলো থাক, যদি কোনোদিন কাউকে পাই তাহলে চিড়ে নেব। তাই কিন্তু এই ছোটো টুকরোটা আমি রেখে দিয়েছিলাম। আর বাদ বাকি যা ছিল সবগুলোই কিন্তু আমি ফাটিয়ে নিয়েছিলাম। তো খড়িগুলো ফাটিয়ে আমি কিন্তু আর খড়িগুলো গোছাইনি, কারণ কি বলতো, ওই যে এগুলো করার অভ্যেস নেই বলে না, এগুলো চিড়েছি তো। আর কুড়োলটা জানো তো পুরোটাই লোহার, ডান্ডাটা শুদ্ধ লোহার, এতটাই ভারী কি বলবো, মানে ভালোই পরিশ্রম হয়েছে। তাই কিন্তু আমি এই খড়িগুলো ফাটিয়ে জিরোচ্ছিলাম আর কি। আর এইদিকে দেখো মা সব খড়িগুলো গোছাচ্ছে, বললাম না ছোটো ডুমটা ছাড়া বাদ বাকি সব ফাটিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো।